প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। একনেকে 14,041 কোটি টাকার 8 প্রকল্প অনুমোদন। বস্ত্র খাতের সমস্যা সমাধানে কমিটি করে দিলেন প্রধানমন্ত্রী। বন্ধ কারখানা চালু হলে কর্মসংস্থান হবে 15 লাখ মানুষের, আশা বিটিএমএ সভাপতির। আজ থেকে রিটার্ন দাখিল করতে পারছেন ব্যক্তি শ্রেণীর করদাতারা। সেপ্টেম্বরের মধ্যে জমা দিলে মিলবে 5% প্রণোদনা। দর্শক আমন্ত্রণ বিজনেস টুডেতে আপনাদের সাথে আছে আমি কাশফিয়া রুহি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। প্রকল্প বাস্তবায়ন এখনো ধীর। অনেক সময় কাজ শুরু করতে 2 বছর লেগে যায়। তা কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একনেক সভা শেষে এই তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। বলেন, প্রকল্প পরিচালক নিয়োগের নতুন নীতিমালার খসড়া তৈরি হয়েছে। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় 14,041 কোটি টাকার 8 প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সারা দেশে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণে নতুন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর আওতায় 495টি উপজেলায় 91,500 কিলোমিটার রাস্তা সংস্কার হবে। যোগাযোগ সহজ হলে কর্মসংস্থান হবে 45,000 নারীর। এতে খরচ হবে 2,082 কোটি টাকা। 2029 সালের মধ্যে এটি বাস্তবায়ন করবে এলজিইডি। সভায় জানানো হয়, জলবায়ু, দারিদ্র্য ও পরিবেশ সূচক হিসাব করে এলাকা নির্বাচন করা হয়েছে। এদিকে 1 লাফে 9,000 কোটি টাকা বাড়ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যয়। প্রকল্পের মেয়াদ বাড়িয়ে 2030 সাল পর্যন্ত নেওয়া হয়েছে। পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, ডলারের বিনিময় মূল্য বৃদ্ধি এবং 5টি নতুন অনুষঙ্গ যুক্ত হওয়াতে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যয় বেড়েছে। প্রকল্প শুরু করতেই কার্যাদেশ পেতেই 2 বছর সময় লেগে যাচ্ছে। তারপরে কোনো কোনো ক্ষেত্রে এটা কাজ শুরু করার জন্য 3, 4 বছর, 5 বছর গিয়েছে। তো এইরকম যে অবস্থা, তাতে আমাদের সামগ্রিক যে উন্নয়ন কর্মকাণ্ড এবং এডিপি বাস্তবায়ন, এটা আসলে খুবই ধীর গতিতে চলে যায় এবং এটার ফলে যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা অর্জন করা যায় না। বস্ত্র খাতের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্য মন্ত্রীর সমন্বয়ে কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ বৈঠকে এই সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দেশের অর্থনীতিতে বস্ত্র শিল্পের অবদানের কথা তুলে ধরে এ খাতের টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা চায় বিটিএমএ। তুলে ধরে বস্ত্র খাতের বিদ্যমান চ্যালেঞ্জসমূহ এ সময় সংগঠনের সহসভাপতি ও যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে গণমাধ্যমকে বিটিএমএ সভাপতি শওকত আজিজুর রাসেল বলেন, বস্ত্র খাতের দীর্ঘদিনের সমস্যা সমাধানে এরই মধ্যে 5% প্রণোদনা সহ নানান পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার। জানান, গ্যাস বিদ্যুতের পাশাপাশি এই খাতের আর্থিক সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। বন্ধ কারখানা চালুর উদ্যোগ সফল হলে 15 লাখ মানুষের কর্মসংস্থান হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বস্ত্রশিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি, বিনিয়োগ উৎসাহিত করা এবং এই শিল্প খাতের দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন নিশ্চিতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা চেয়েছে বিটিএমএ। ফাইন্যান্স অ্যাডভাইজার সাহেব, কমার্স মিনিস্টার সবাইকে নিয়ে একটা দল করে দিয়েছেন। এটা কি আরো কিভাবে সুরা করা যায়, আর ইতিমধ্যে উনি একটা 5% প্রণোদনাও আপনার ডিক্লেয়ার করেছেন। আমাদের বন্ধ আর অর্ধ বন্ধ দুটোই আমাদের মধ্যে আছে। এগুলা যদি চালু হয় 15 লক্ষ লোকের কর্মসংস্থান ইমিডিয়েটলি সম্ভব। এখন এগুলা চালু করতে হলে যে প্রতিযোগিতামূলক বাজারে যে ডাম্পিং হচ্ছে আমাদের উপরে, সেগুলাও ভাববার বিষয় আছে। ওনাকে আমরা তুলে ধরেছি। কর সেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে রাজস্ব বোর্ড আজ থেকে ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলের সুবিধা চালু করেছে। 2021 সালে অনলাইন রিটার্ন দাখিল পদ্ধতি চালু হয়। বিদায়ী কর বর্ষে 47 লাখ রিটার্ন দাখিল হয়েছে। এনবিআর বলছে, করদাতারা এখন ঘরে বসেই রিটার্ন প্রস্তুত ও দাখিল করতে পারবেন। ব্যক্তি শ্রেণীর করদাতার রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করেছে এনবিআর। তবে প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বিদেশি
বাংলাদেশি অথবা বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা পেপার রিটার্ন দাখিল করতে পারবেন। এনবিআর বলছে, ব্যাংক ট্রান্সফার, ডেবিট, ক্রেডিট কার্ড, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কর পরিশোধ করতে পারবেন। নির্ভুল রিটার্ন জমা দিলে তাৎক্ষণিক প্রাপ্তির স্বীকারপত্র ও সনদ সংগ্রহ করা যাবে। চলতি কর বর্ষ হতে ব্যক্তিশ্রেণীর করদাতারা জুলাই হতে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে নিট করের 5% বা সর্বোচ্চ 25,000 টাকা প্রণোদনা পাবেন। ডিসেম্বরের পর দাখিলকৃত রিটার্নে অতিরিক্ত কর দিতে হবে। বাজারে আবারও বেড়েছে মশলার দাম। জিরা ছাড়া বাকি সব মশলার দামই বাড়তি, অথচ মশলার দাম নিয়ন্ত্রণে আমদানির উপর শুল্ক ছাড় দিয়েছে সরকার। ভোক্তাদের অভিযোগ, তদারকি জোরদার না থাকায় বাড়তি মুনাফা লুটে নিচ্ছে অসাধু একটি চক্র। ব্যবসায়ীরা জানান, আমদানি হয়েছে পর্যাপ্ত, সরবরাহ ব্যবস্থায় কোনো সংকট নেই। ভোক্তা অধিকার অধিদপ্তর বলছে, অন্যায্যভাবে দাম বেশি নিলে নেওয়া হবে কঠোর পদক্ষেপ। বাঙালির রসনা বিলাসে স্বাদের রহস্য লুকিয়ে আছে নানা ধরনের মশলায়। ধনিয়া, জিরা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারুচিনি আর তেজপাতার মতো নানা ধরনের মশলাই এখন বাঙালির নিত্য প্রয়োজনের। তাই সারা বছর চাহিদা তো থাকেই, উৎসব আর পালা পার্বণে তা বাড়ে কয়েক গুণ। সেই দাম সাধারণের নাগালে আনতে 2026-27 অর্থ বছরের বাজেটে আমদানি করা সকল মশলার উপর থেকে 5% রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। কিন্তু এর সুফল কি রাজধানী কাঁচা বাজারে মিলছে? এই বছর বাতির মধ্যে বাতি এলাচ আর আলু বাখরা বাছিল, ওটা কমিয়া গেছে, ওটা বাড়ার কোনো ই না। আর কিশমিশের দাম বেশি, পেস্তা বাদাম, কাঠবাদাম, এগুলো কাজু বাদাম, এগুলোর দাম বাড়ছে। জিরাটা বেশি কমছে। এর আগে কিনছিলাম তখন একটু কম ছিল, এখন একটু বাড়তি নিচ্ছে অবশ্য। যেমন কাঠবাদাম এখানে আপনার 1350 টাকা করে নিচ্ছে কেজি। দিয়েই যায়, আর কষ্ট ওই জনগণের ভুগতেই হয়। বাজেটের পর বাজারে এক এক মশলা যেন এক এক রকম আচরণ। জিরার দাম কিছুটা কমলেও বেড়েছে দারুচিনি, লবঙ্গ, জয়ত্রী, জয়ফল, কাজু বাদাম, কাঠবাদাম ও আলু বখরার দাম। কিন্তু শুল্ক ছাড়ের পর দাম না কমে উল্টো বাড়ছে কেন? বাজারের পরে এটার দামটা বাড়ছে, কেজিতে 100 টাকা বাড়ছে কাজু বাদামের দামটা। দাম বাড়ে কমে কেন এটা তো আমরা বলতে পারবো না, এটা ইম্পোর্টাররাই ভালো বলতে পারবে কেন বাড়ে কমে। এতে বেশ বিপাকে সাধারণ ক্রেতারা। কনজিউমার অ্যাসোসিয়েশনের মতে, মাঠ পর্যায়ে তদারকি না হলে শুধু শুল্ক ছাড় দিয়ে মিলবে না এই সুফল। আমি মনে করি যে সরকারি যেটা শুল্ক কমানো হয়েছে এবং সরকার সেটার জন্য আসলে রেভিনিউ লস করছে, কিন্তু এটির তো ইম্প্যাক্টটা কিসের জন্য? এটা ইম্প্যাক্ট পড়া উচিত ছিল আপনার মূল্য কমিয়ে ভোক্তাদের স্বস্তি দেওয়া, সেই জায়গাটা অনুপস্থিত। এই কারণে আমি বলবো, এই যারা এইগুলো করছে বা যে আমদানিকারকরা, তাদের কস্টিংটাগুলো দেখে তাদের বিরুদ্ধে আসলে সরকারের ব্যবস্থা নেওয়া দরকার। এসব দেখভালের দায়িত্ব যাদের, সেই ভোক্তা অধিকারের মতে বাজারে চাহিদা যোগানের মাঝে পণ্যের দাম কিছুটা বাড়া কমা স্বাভাবিকই। তবে জনবল অনুযায়ী অভিযান ঠিকই চলমান। কিছু ট্যাক্স আর এগুলি ইম্পোজ হবে, এটার দামে ওইটার জন্য কোনো এফেক্ট পড়তে পারে, কিন্তু বাজার হচ্ছে ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপরে ডিপেন্ড করে। এখন কোনো কারণে যদি সাপ্লাইয়ের চেয়ে ডিমান্ড বেশি হয়, সেক্ষেত্রে কিছু বাড়তে পারে, এটা অস্বাভাবিক কিছু না। যেখানে অস্বাভাবিক বৃদ্ধি পাবে সেখানে অবশ্যই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ইন্টারভেনশন করবে। বিদায়ী অর্থ বছরে দেশে মশলা আমদানি করা হয়েছে মোট 5 লাখ টন। 1550 টাকা। শাজদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। নেত্রকোনার কলমাকান্দায় প্লাবিত এলাকা থেকে নেমেছে পাহাড়ি ঢলের পানি। পানি নামার সাথে বেরিয়ে এসেছে ঢলের ক্ষতচিহ্ন। ক্ষতিগ্রস্ত হয়েছে রোপা আমনের বীজতলা, মৌসুমী সবজি সহ বাড়িঘর ও সড়ক। এতে দুশ্চিন্তায় পড়েছেন সীমান্তের খারনই, নাজিরপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার কৃষক। ক্ষতিগ্রস্ত এলাকার পরিদর্শন করে ভুক্তভোগীদের সহায়তার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নেত্রকোনার কলমাকান্দা সীমান্তবর্তী এলাকা। পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর, সড়ক, ফসলের ক্ষেত। বুক ভরা স্বপ্ন নিয়ে মাঠে নামা কৃষকদের চোখে এখন শুধুই হতাশার ছাপ। পাহাড়ি ঢলে তলিয়েছে সীমান্তের খারনই ও নাজিরপুর ইউনিয়নের অন্তত 15টি গ্রামের কয়েকশো বাড়িঘর। আমনের বীজতলা ডুবে যাওয়ায় চরম অনিশ্চয়তায় পড়েছে কৃষকরা। আমন ধানের ডালা রোপণ করেছিলাম, ডালার উপরে বালুইটা একেবারে বরবাদ হয়ে গেছে। দুর্যোগের ব্যাপার, এটা তো কখন কোন সময় আসে এটা তো কেউ ফিরাইয়া রাখতে পারে না। সরকার যদি একটু খেয়াল করে তো ভালো হয়। ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে মসজিদ, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের ভবন। নিম্নাঞ্চলের সড়ক ভেঙে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। দুর্ভোগ কমাতে দ্রুত ত্রাণ সহায়তা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। দুইটা ঘর ভাঙছে, আবার জ্বালা ফালাইছিলাম, বীজ ফালাইছি, ক্ষেত চাষ লাগাইবো,
এই বীজও লইয়া গেছে গা, বালুটা একার খুঁজতে লইয়া গেছে। এই রাস্তাটা মনে করেন যে হয়তো কারো গাফিলতির কারণে হয়েছে, আমাদের কর্তৃপক্ষ এই রাস্তাটার প্রতি যদি মানে একটু দৃষ্টি আকর্ষণ করতো তাহলে তো মনে করেন যে রাস্তাটা ভাঙতো না। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। কৃষকদের এইভাবে পরামর্শ হচ্ছে পরবর্তীতে আপৎকালীন বীজ সরবরাহ বেশি উঁচু জায়গায় আমাদের বীজ সরবরাহ মাধ্যমে যেভাবে ব্যক্তিগতভাবে কোম্পানির মাধ্যমে আমাদের সরকারি ভাবে যদি কোনোভাবে সহযোগিতা দেওয়া হয় বীজ তোলা করে সেগুলো প্রয়োজন মেনে হবে। যদি নষ্ট হয়ে যায় তাহলে পার্শ্ববর্তী উপজেলা বা অন্য জায়গা থেকে সংগ্রহ করে আমাদের যে লক্ষ্যমাত্রা সেটা নির্ধারণ করতে হবে। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ক্ষতি কমাতে নদী খাল খননের পাশাপাশি কৃষকদের সহায়তার আশ্বাস তার। প্রকৃতির উপর আমাদের যেমন হাত নাই, ঠিক তেমনি ভাবে প্রকৃতির উপর সবকিছু আমরা ছেড়ে দিতে রাজি না। আমরা চেষ্টা করছি এইবার যে ক্ষতিটা হয়েছে, আশা করছি ইনশাল্লাহ আগামীতে এরকম ফ্লাশ ফ্লাড আসলে এই ক্ষতির সম্মুখীন কৃষক হবে না, মানুষ হবে না। এর মধ্যে আমাদের যা প্রোটেক্টিং মেজার নেওয়া দরকার আমরা সেটা নিব ইনশাল্লাহ। হাওর আর সীমান্ত এলাকায় আগাম বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। বর্ষা এলেই চলনবিলে শুরু হয় অসাধু মৎস্য শিকারীদের পোনা মাছ নিধনের তাণ্ডব। চায়না দুয়ারি জাল দিয়ে নির্বিচারে ধরা হয় পোনা মাছ, এরপর তা চলে যায় স্থানীয় হাট বাজারে। নিষিদ্ধ এই জাল থেকে রেহাই পাচ্ছে না বিভিন্ন জলজ প্রাণীও। মাঝে মধ্যে অভিযান চললেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলে মৎস্য নিধন। এতে হুমকির মুখে পড়েছে চলনবিলের জীববৈচিত্র্য। দেশের সর্ববৃহৎ জলাভূমি চলনবিল। নাটোর, সিরাজগঞ্জ ও পাবনায় মিঠাপানির এই জলাধারের অবস্থান। মাছসহ জীববৈচিত্র্য ভরপুর এই বিল। তবে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারণে হুমকির মুখে চলনবিলের জীববৈচিত্র্য। এই জাল দিয়ে বিলের পুঁটি, ট্যাংরা, শোল, টাকি সহ বিভিন্ন ধরনের পোনা মাছ শিকার করেন জেলেরা। বেশিরভাগ জালে মাছের সাথে সাপ, কুইচা, কাঁকড়া, ব্যাঙ, শামুক সহ বিভিন্ন জলজ প্রাণীও আশঙ্কাজনক হারে মারা যায়। আমরা একটা বিষাক্ত জাল নামাইছি কোম্পানি, এই জালগুলা দিয়ে মাছ, পোকামাকড়, সাপ সব প্রাণী মাইরে শেষ করতেছে। এখন মাছের খুব অভাব অনাটন। চায়না দুয়ারি জাল নিয়ে এই মাছ মারে, যখন এই মাছটা ডিমওয়ালা মাছ, যখন ডিমওয়ালা মাছ এই ছোট মাছ থাকতে তারা মা মাছটা ধরে ফেলে। চায়না জাল, বাদাই এগুলো দিয়ে যে মাছ মারা হচ্ছে, শুধু মাছ না, এখানে এই যে কুইচা, শামুক, তারপরে হচ্ছে কাঁকড়া, এই জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। চলনবিলের এই ছোট মাছগুলা এখন যদি ধরে তাহলে এই মাছের চাহিদা মেটানো যাবে না। দেখা যাচ্ছে যে বাজারে ছোট ছোট পোনা, এই পোনাটাও বাজারে বিক্রি করতে আসে। স্থানীয়রা বলছেন বিলে এখন আগের মতো মাছ পাওয়া যায় না। অন্যদিকে স্থানীয় বাজারে বিক্রেতাদের ঝুলিতে বিভিন্ন মাছের পোনার আধিক্য বেড়েছে। চায়না জাল এর কারণে মানে মাছের ডিম থেকে বাচ্চা যেগুলো ফুটতেছে সেগুলো ধরে নিয়ে এসে বাজারে বেচতেছে। অসাধু ব্যবসায়ীগুলো এই কারেন্ট জাল, তারপরে আপনার চায়না জাল দিয়ে ছোট ছোট মাছ ধরার কারণে এই মাছগুলো চলনবিল বিলুপ্ত হয়ে যাচ্ছে। বলের পোনা, তারপরে গুচি মাছ, আরও অন্য অন্য ট্যাংরা মাছ, অনেক জাতীয় মাছ যেগুলো মাছ জমকিছে এগুলো মাছ মারে এরা শেষ করে দিচ্ছে। যারা এসব চায়না দুয়ারি জাল ব্যবহার করেন সেসব জেলেদের দাবি দারিদ্র্যের কষাঘাতে পোনা মাছ আহরণে নেমেছেন। সরকারি প্রণোদনা পেলে জীববৈচিত্র্য ধ্বংস থেকে বিরত থাকার প্রতিশ্রুতিও দেন। এটা এমন একটা চায়না দুয়ারি জাল, এই জালে মাছ যে কোনো সাপ, ব্যাঙ যাই পড়ুক এটা বাইরে হতে পারে না, কিন্তু আমরা জেলে আমাদের কোনো উপায় নাই, বাধ্যগত আমাদের এটা মাইরে খেতে হয়। চায়না দুয়ার জালে আমরা সব কিছু এই ছোট মাছ যা কিছু থাকে সব কিছু আমরা মাইরে এই চায়নাকে আমরা ব্যবসা করি। বড় হলে আমরাই মারবো। এখন আমার তো সাল বললে চলা লাগবে, গরিব মানুষ অন্য কাজ করে পারি নেবো, আমরা এই নিয়ে কর্ম করে খাই। ধরেন যে অন্যা হয়ে গেছে আমার, অন্যার জন্য তো এখন সকলেই ধরি দেখে আমরা ধরছি। এখন একসময় বিলে 130 প্রজাতির মাছ পাওয়া যেত, এখন তা নেমেছে অর্ধেকের কোঠায়। চলনবিল যেন পুরোপুরি মাছ শূন্য না হয় সেই লক্ষ্যে কাজ করার কথা জানান মৎস্য বিভাগ ও স্থানীয় প্রশাসন। মাঝে মধ্যে অভিযানে নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়েও দেওয়া হয়। তারপরও প্রশাসনের চোখ ফাঁকি দিয়েই চলে নির্বিচারে পোনা নিধন।
এক শ্রেণীর অসাধু মৎস্য শিকারী এবং মৎস্য ব্যবসায়ী বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকারে মেতে উঠেছে এবং কিছু ব্যবসায়ী এই নিষিদ্ধ জাল বিক্রি করছে। কোনো মাছই রক্ষা পায় না এবং এই কারণেই কিন্তু আমাদের চলনবিল এলাকার যে মাছের যে বৈচিত্র্য ছিল, মাছের যে সমাহার ছিল, সেটি কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই আমাদের হালতি বিল এবং চলন বিলে অনেক অভিযান পরিচালিত হয়েছে। সেখানে চায়না জাল জব্দ হয়েছে, জরিমানা হয়েছে এবং এই মৎস্য সম্পদ রক্ষার্থে আমরা প্রয়োজনীয় সকল কার্যক্রম ইতিমধ্যে নিয়েছি। স্থানীয় বাজারে প্রকাশ্যেই বিক্রি করা হয় নিষিদ্ধ এই চায়না দুয়ারি জাল। একসময় মৎস্য সম্পদে ভরপুর ছিল এই চলন বিল, কিন্তু সময়ের ব্যবধানে অবৈধ চায়না দুয়ারি জালসহ বিভিন্ন নিষিদ্ধ জালে পোনা মাছ নিধনের ফলে মাছ সংকট দেখা দিয়েছে এ বিলে। তাই চলন বিলের মাছ রক্ষায় প্রশাসন আরও কঠোর ভূমিকা পালন করবে, এমনটাই প্রত্যাশা করছেন সবাই। নাজমুল হাসান, যমুনা নিউজ, চলন বিল, নাটোর। এবার জানাবো পুঁজিবাজারের লেনদেনের খবর। ডিএসইতে প্রধান সূচক 27 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,871 পয়েন্টে। অন্যদিকে ডিএসইএসএ 4 পয়েন্ট কমে 1,199 পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই 30 সূচক 3 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 2,216 পয়েন্টে। আজ হাত বদল হয়েছে 1,211 কোটি টাকা। গতকাল লেনদেন হয়েছিল 1,129 কোটি 39 লাখ টাকার শেয়ার। দাম বেড়েছে 100টি প্রতিষ্ঠানের, কমেছে 245টির, অপরিবর্তিত ছিল 44টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। ডিএসইতে লেনদেনের ভিত্তিতে শীর্ষে রয়েছে আইটি কনসালটেন্টস। প্রতিষ্ঠানটির মোট 52 কোটি 36 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পরের অবস্থানে আছে টেকনো ড্রাগস লিমিটেড ও ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ। চলে যাচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবরে। সেখানে প্রধান সূচক সিএসপিআই প্রায় 20 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 15,778 পয়েন্টে। সিএসসিএক্স সূচক কমেছে 19 পয়েন্ট এবং সিএসই 30 সূচক কমেছে 15 পয়েন্ট। আজ হাত বদল হয়েছে 16 কোটি 86 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 19 কোটি 2 লাখ টাকার শেয়ার। লেনদেন হওয়া 251টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 117টির, কমেছে 108টির, আর অপরিবর্তিত ছিল 26টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। দর্শক, এই ছিল আমার কাছে পুঁজিবাজারের সর্বশেষ আপডেট। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ফ্রিল্যান্সার ও ব্যক্তি পর্যায়ের সেবা রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেন আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। ক্রমবর্ধমান ডিজিটাল সেবা খাতকে সহায়তা করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, ফ্রিল্যান্সাররা এখন প্ল্যাটফর্ম স্টেটমেন্ট, ইমেল এবং অন্যান্য ডিজিটাল যোগাযোগের মতো ইলেকট্রনিক প্রমাণের ভিত্তিতে বৈদেশিক আয়ের অর্থ গ্রহণ করতে পারবেন। এর ফলে প্রচলিত রপ্তানি নথির উপর নির্ভরতা কমবে। ক্ষুদ্র অঙ্কের লেনদেন সহজ করতে $20,000 মার্কিন পর্যন্ত ইনওয়ার্ড রেমিটেন্স ঘোষণাপত্র ছাড়াই গ্রহণ করা যাবে। একই সঙ্গে অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে প্রতি লেনদেনে সর্বোচ্চ $10,000 পর্যন্ত অর্থ গ্রহণের সুযোগ রাখা হয়েছে। তবে এসব অর্থ নির্ধারিত সময়ের মধ্যে দেশে প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে। নির্দেশনায় ডুয়েল কারেন্সি ফ্রিল্যান্সার কার্ড ইস্যুর সুযোগ দিয়েছে। ফ্রিল্যান্সাররা রপ্তানি আয়ের সর্বোচ্চ 50% বৈদেশিক মুদ্রায় সংরক্ষণ করতে পারবেন। অন্যান্য সেবা রপ্তানিকারকদের ক্ষেত্রে এই সীমা 30% নির্ধারণ করা হয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধের খরচ মেটাতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। ব্যয় মেটাতে অতিরিক্ত প্রায় $9,000 কোটি তহবিল চেয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন সিনেটের শুনানিতে এই বরাদ্দ চেয়ে তোপের মুখে পড়েন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। ইরান অভিযানের ব্যয় ও পরিকল্পনা নিয়ে তাকে তুলোধুনো করেন ডেমোক্রেটরা। ট্রাম্প প্রশাসনের যুদ্ধ কৌশল ব্যর্থ আখ্যা দেন তারা। ইরানের সাথে 5 মাসের যুদ্ধে যুক্তরাষ্ট্রের এ পর্যন্ত ব্যয় ধরা হয়েছে $3,750 কোটি। সিনেটে অর্থ বরাদ্দ কমিটির শুনানিতে এই তথ্য জানিয়ে আরও তহবিল চেয়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাবে সামরিক খাতে আরও $8,760 কোটি অতিরিক্ত বরাদ্দ চাওয়া হয়েছে, যার বড় অংশ ব্যয় হবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিচালনায়। অতিরিক্ত অর্থ না পেলে সামরিক বাহিনীর সক্ষমতায় বড় ধরনের ঘাটতি দেখা দেবে দাবি মার্কিন যুদ্ধমন্ত্রীর। আপনারা জানেন, আমরা এক বিপজ্জনক বিশ্বে বাস করছি, যেখানে দ্রুত সাহসী পদক্ষেপ নেওয়া দরকার। 2026 অর্থ বছরের জন্য সম্পূরক অর্থায়নের আবেদন করা হয়েছে। তাৎক্ষণিক চাহিদা পূরণে এটি খুবই জরুরি। প্রথমত, সামরিক বাহিনীর প্রস্তুতি ধরে রাখতে অস্ত্র সরঞ্জাম পুনরায় সংগ্রহ ও আধুনিকায়ন। দ্বিতীয়ত, উচ্চ চাহিদা সম্পন্ন গোলাবারুদ উৎপাদন বাড়ানো এবং দ্রুত সরবরাহ নিশ্চিত করা।
শুনানি চলাকালে বারবারই হেক্সেথের বক্তব্য থামিয়ে দেন যুদ্ধবিরোধীরা। ইরানে শিশুদের উপর বোমা হামলা বন্ধের দাবিতে স্লোগান দেয় অনেকে। যুদ্ধ পরিকল্পনা নিয়ে স্পষ্ট জবাব চান ডেমোক্র্যাটরা। তাদের দাবি, যে যুদ্ধে জনগণের সমর্থন নেই তার বোঝা তাদের উপর কেন চাপিয়ে দেওয়া হচ্ছে জানতে চান বিরোধী নেতারা। ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস নিয়ে সরকার পরস্পর বিরোধী বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে বলেও দাবি করেন তারা। 5 মাস পেরিয়ে গেছে, হরমুজ প্রণালী বন্ধ, যুদ্ধবিরতি কার্যত ভেঙে গেছে, পরিস্থিতি আবারও নিয়ন্ত্রণের বাইরে। প্রেসিডেন্ট এমন সব পদক্ষেপ নিচ্ছেন যা সংঘাত আরও বাড়াতে পারে, আরেকটি অন্তহীন যুদ্ধে পরিণত হতে পারে। 40 বারের বেশি বলেছেন সমঝোতা খুব কাছাকাছি, যুদ্ধ শেষ হবে, এখন আবার আরও অর্থ চাইছেন। ট্রাম্প প্রশাসনের যুদ্ধ কৌশলকে ব্যর্থতা আখ্যা দেন ডেমোক্র্যাটরা। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।